আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জ্বালানি সংকটে বাংলাদেশ রীতিমতো তছনছ হতে চলেছে। অর্থনীতি, সমাজ, ব্যবসা-বাণিজ্য, রাষ্ট্রীয় উৎপাদন এবং জাতীয় উৎপাদন এবং সর্বোপরি মানুষের যে শৃঙ্খলা, সরকারের আত্মবিশ্বাস, জনগণের আত্মবিশ্বাস সবকিছু জ্বালানির সঙ্গে সম্পৃক্ত। আমাদের যে জ্বালানি সেক্টর, এই জ্বালানি সেক্টরের বিদ্যুৎ, গ্যাস, গ্যাস মানে প্রাকৃতিক গ্যাস যেটা আমরা নিজেরা এখানে উৎপন্ন করি, সেই প্রাকৃতিক গ্যাস, যেটা দিয়ে এই চুলা জ্বলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এরপর সেই যে প্রাকৃতিক গ্যাস, এটাকে আমরা আবার সিএনজি করি। সিএনজি করে সেই সিএনজি গুলো যে ফিলিং স্টেশন রয়েছে তার মাধ্যমে আমরা বিভিন্ন সিলিন্ডারে আমরা সেই সিএনজি সরবরাহ করি। এটাকে আবার আওয়ামী লীগ সরকার সেই জ্বালানির যে অর্থাৎ বিদ্যুৎ, তেল, গ্যাস, এটার আবার আরেকটা জিনিস তারা শুরু করেছে, সেটা হলো এলএনজি। এলএনজির বাইরে আবার আরেকটা রয়েছে, সেটা হলো এলপিজি। এলপিজি এবং এলএনজি এই দুটো আওয়ামী লীগ সরকার নতুন আমাদের যে জ্বালানির যে ডাইভার্সিফিকেশন, সেই ডাইভার্সিফিকেশনে তারা বিকল্প হিসেবে এই দুটো সেক্টরকে তারা অন্তর্ভুক্ত করেছে। ফলে একটা সময় এই ঢাকা শহরে রান্না বাড়ার কাজে 100% যে প্রাকৃতিক গ্যাস, যেটা আমাদের নিজস্ব ছিল, চুলা জ্বলত, সেটা মানে যাকে বলা হয় সেই প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করতে হতো, যেটা পরবর্তীতে এলএনজিতে রূপান্তরিত করা হলো। আর আমরা যে পেট্রোল, ডিজেল, অকটেন এগুলোর মাধ্যমে যে গাড়ি ঘোড়া চালাতাম, সেখানে আমরা ওই সিএনজি আমরা রূপান্তর করলাম। এটা সরকারের মাধ্যমে করা হলো। আচ্ছা, কিন্তু বিশ্বে এই জ্বালানির ভাইব্রেশনের কারণে, অবস্থার কারণে এবং অনেকগুলো রূপান্তর হওয়ার কারণে এখন এলএনজি এবং এলপিজি এই দুটো অপরিহার্য হয়ে যখন পড়লো, তখন শেখ হাসিনার সরকার এই এলএনজি এবং এলপিজিতে ব্যাপক বিনিয়োগ করে এই দুটো সেক্টর উন্মুক্ত করলো। তাহলে আপনি চিন্তা করুন যে আমরা যে বায়োফুয়েল যেটাকে বলা হয়, সেখানে কেরোসিন তেল, ডিজেল, ফার্নেস অয়েল, তারপরে শেষে অকটেন, পেট্রোল, এইভাবে আমরা এগুলো দিয়ে আমরা গাড়ি ঘোড়া, মিল, কলকারখানা এগুলো সব চালাচ্ছি। এর সঙ্গে প্লেন চলছে জেট ফুয়েলের মাধ্যমে। আচ্ছা, আর প্রাকৃতিক গ্যাসে যে প্রতিষ্ঠানগুলো চলতো, মানে গ্যাস নির্ভর, যেমন জেনারেটর, বয়লার, বিভিন্ন বিশেষ করে শিল্প কলকারখানাগুলোতে এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রাকৃতিক ন্যাচারালি গ্যাস দেওয়া হয় না। তো এখানে সেই আমাদের যে ন্যাচারাল গ্যাস, ওখানে যে পাইপলাইন দেওয়া আছে, যেটা তিতাসের মাধ্যমে বা বাংলাদেশ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মাধ্যমে, পেট্রো বাংলার মাধ্যমে, এই জায়গাটাতে প্রাকৃতিক গ্যাসের সাথে সাথে এখানে এলএনজি দেওয়া হলো। অর্থাৎ সেম জিনিস দিয়ে আমরা সেই গ্যাসগুলো পাচ্ছি। অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস আর একটা বিদেশ থেকে আমদানিকৃত এলএনজি। এই এলএনজি সরবরাহ করার জন্য দুটো টার্মিনাল আবার তৈরি করা হলো। এটা আওয়ামী লীগ আমলে তৈরি করা হয়েছে দুটো। একটি টার্মিনাল একটা মার্কিন কোম্পানিকে দেওয়া হয়, যে কোম্পানিতে এখন পিটার ডি হাস কাজ করছেন। আরেকটি এলএনজির যে টার্মিনাল, সেই টার্মিনালটি দেওয়া হয় সেই সামিট গ্রুপকে। এই দুটো এখন আছে। এর বাইরে এস আলমকে দেওয়া হয়েছিল, সালমানকে দেওয়া হয়েছিল, এরকম এগুলো চালু হয়েছে কি না আমি বলতে পারবো না। তো সব মিলিয়ে আওয়ামী লীগ যে জ্বালানি নিরাপত্তা গড়ে তুলেছিল, বেল্ট গড়ে তুলেছিল, সেটা আনইন্টারাপ্ট ছিল। অর্থাৎ আমাদের যা প্রয়োজন ছিল, বিদ্যুৎ প্রয়োজন ছিল ধরেন 18,000 মেগাওয়াট, তারা উৎপাদন করার ক্ষমতা দিয়ে গেছিল অ্যাটলিস্ট ধরেন 30,000 মেগাওয়াট। এরপর আমাদের প্রাকৃতিক গ্যাস, সিএনজি, এলএনজি, এলপিজি এগুলো বিদেশ থেকে এসে আমাদের প্রয়োজন মেটানোর জন্য যে ধরনের সিস্টেম থাকা দরকার, মোটামুটি একমাত্র প্রাকৃতিক গ্যাস এবং এলএনজির এই সরবরাহটা আওয়ামী লীগ
60% করতে পেরেছিল, 40% এখানে লোডশেডিং হতো, মানে ফ্যাক্টরিগুলো ঠিকমতো গ্যাস পেত না। ডাইং ফ্যাক্টরিগুলো, বিদ্যুৎ ফ্যাক্টরি মানে কারখানাগুলো, সার কারখানাগুলো ঠিকমতো পেত না। ওইটা এলএনজি মানে দুটো টার্মিনাল, এরকম যদি আরও 4-5টা টার্মিনাল নিয়োগ মানে তৈরি করা যেত, তাহলে হয়তো এখানে শতভাগ সফলতা অর্জন করা যেত। কিন্তু তারপরে আওয়ামী লীগ জমানাতে বিদ্যুৎটা শতভাগ ছিল, তারপরে এলপিজির কোনো সমস্যা ছিল না, এলএনজির এবং প্রাকৃতিক গ্যাস, সেই প্রাকৃতিক গ্যাসের 60% তারা মোটামুটি সরবরাহ করতে পারতো। এই 60% কনজিউম দিয়ে আর বিদ্যুৎ দিয়ে মানে ইলেকট্রিসিটি দিয়ে এবং ডিজেল দিয়ে ইন্ডাস্ট্রিগুলো মোটামুটি চলে যাচ্ছিল। আওয়ামী লীগ সরকারের সময় শেষ দিকে এসে যে প্রবলেমটা হয়ে গেল সেটা হলো এই যে বিদ্যুতের যে সেক্টর, এই সেক্টরে প্রচুর সিস্টেম লস। সেই সিস্টেম লসের পরিমাণটা একজাক্টলি আমি এখানে বলতে পারবো না, বাট ইটস নট লেস দ্যান 40,000 crore টাকা ইয়ারলি। আর এখানে ভর্তুকির পরিমাণও অলমোস্ট এই 40,000, অর্থাৎ অলমোস্ট 80,000, 80,000 কোটি টাকা ভর্তুকি এবং সিস্টেম লস। এখন সেই ভর্তুকিটা প্রথমত যারা বিদ্যুৎ উৎপন্ন করছে, এলএনজি সরবরাহ করছে, তাদের সাথে পেট্রোবাংলার চুক্তি, পেট্রোবাংলার সঙ্গে পিডিবির চুক্তি, পিডিবির সঙ্গে পল্লী বিদ্যুতের চুক্তি, আবার গ্রাহক পর্যায় থেকে সেগুলো কালেকশন করা, কালেকশন করার পর সেগুলো আবার ভ্যাট হিসেবে সরকারকে পেমেন্ট করা, ট্যাক্স হিসেবে কাস্টমসকে পেমেন্ট করা, এই সব কিছুটা চক্রের মধ্যে দেখা গেল 80,000 কোটি টাকা বের হয়ে যেত। অর্থাৎ জনগণ দিত, কিন্তু জনগণ দেওয়ার পরে এই 80,000 কোটি টাকা সামহাউ চুরি চামারি এখানে হয়ে যাচ্ছিল। তো এই চুরি চামারির সাথে সাথে আবার যেটা ছিল, এই মানে প্রতিষ্ঠানগুলো তৈরি করার জন্য বিশাল বিনিয়োগ, সরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ এবং তার সাথে ব্যাংকগুলো তৈরি করেছে। ফলে এই পুরো জ্বালানি সেক্টরে আওয়ামী লীগ জমানাতে একটা হিউজ প্রবলেম তৈরি হয়েছিল এবং সেই প্রবলেমের কারণে সরকারের শেষ সময়টাতে এসে দেখা গেল যে বৈদেশিক ঋণ, আমদানি, এলসি করা এবং ব্যাংকিং প্রবলেমের কারণে এমন অবস্থা হয়ে গেল যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পেট্রোবাংলার কোনো এলসি, ডিজেল, ফুয়েল এগুলো আমদানি করার জন্য তারা এলসি খুলতে পারছে না, সরকার টাকা দিতে পারছে না। আবার সরকার বাংলাদেশ ব্যাংক থেকে গ্যারান্টি দেওয়ার পরেও বিদেশের যে ব্যাংকগুলো, সেটা বাংলাদেশের এই ব্যাংকগুলোর এলসি তারা নিত না। এখানে 1% স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক, এনএ এদের মাধ্যমে সেই গ্যারান্টি দিতে হতো, থার্ড পার্টি গ্যারান্টি দিতে হতো। ফলে ওই সময়টিতে সক্ষমতা 23,000 মেগাওয়াটের সক্ষমতা থাকা সত্ত্বেও সরকার প্রায় 2,000 মেগাওয়াট সেই যাকে বলা হয় লোডশেডিং করতে বাধ্য হয়েছিল। এবং নসরুল হামিদ বিপু তখন মন্ত্রী ছিলেন, তখন তিনি বলেছিলেন যে এটা সাময়িক, বিকজ আমরা এখন এলসি করতে পারছি না, বিদ্যুতের জন্য পর্যাপ্ত আমরা জ্বালানি আনতে পারছি না, না পারার কারণে অনেকগুলো মানে আমাদের যে প্রতিষ্ঠানকে বসিয়ে রাখতে হচ্ছে এবং বসিয়ে বসিয়ে আমাদেরকে দিতে হচ্ছে। ফলে 2-3 মাস ভীষণ রকম কিন্তু বিদ্যুতের সমস্যা হয়েছিল। কিন্তু সামহাউ এই একই স্ট্রাকচারের মধ্যে থেকেও ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে এই আওয়ামী লীগের যে স্ট্রাকচার যা আমি বললাম, এটা তারা 1 মেগাওয়াট বাড়ায়নি, কমায় নাই, কোনো কিছু বন্ধ করেনি, কিন্তু টোটাল সিস্টেমটা কিন্তু তারা 18 মাস চালিয়ে নিয়েছিল। ফলে এই 18 মাসে আমরা কোনো পেট্রোল পাম্পে সিএনজির সমস্যা ছিল না, এলএনজির সমস্যা ছিল না, এলপিজির সমস্যা ছিল না, এমনকি ন্যাচারাল গ্যাসের সমস্যা ছিল না, বিদ্যুতের লোডশেডিং ছিল না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে হোয়াট এভার মেবি তারা কিন্তু সেটা চালিয়ে গেছে, প্রশংসার দাবিদার। আবার একইভাবে হাসিনা, শেখ হাসিনার জমানাতে 17 বছর এই সমস্যাগুলো ছিল, বাট তারা এগুলো ম্যানেজ করে ফেলছে। তো ম্যানেজ করার কারণে মানে জনগণ তৃপ্ত। জনগণ তৃপ্ত কীভাবে, এটা কী হলো, তারা এভাবে খুশি থেকে গালাগালি করতো যে এই শেখ হাসিনা এই অমুকরে ক্যাপটিভ পাওয়ার দিয়েছে, অমুকরে ওটা দিয়েছে, ওটা দিয়েছে, এখানে 1,000 কোটি টাকা ব্যবসা হয়েছে, এগুলো শুনতো আর গালাগালি করতো। কিন্তু ঘরে বিদ্যুৎ আসতেছে, গাড়িগুলো ঠিকমতো চলতেছে, ফ্যাক্টরি চলছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, যার জন্য মানুষ সেই গালাগালির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু বিক্ষুব্ধ ছিল না। কিন্তু তারেক রহমান সাহেবের সরকার আসার সঙ্গে সঙ্গে দেখা গেল যে ইউনূস সরকারের 18 মাসের ধারাবাহিকতা আর বিগত সরকারের 15 বছরের ধারাবাহিকতা, এই টোটাল 17 বছরের সব কিছু
মানে গত ৭ মাসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। এখন সরকার খোলামেলা আগের মতো বলছে না। পত্রপত্রিকাগুলো খোলামেলাভাবে আওয়ামী লীগ জমানাতে বা ইউনূসের জমানাতে যেভাবে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় লিখতে পারত। কোন ব্যাংকের এলসির অবস্থা কি, কোন ব্যাংক এলসি করতে পারছে না, আন্তর্জাতিক কোন ব্যাংকগুলো আমাদের এলসি গ্রহণ করছে না, এই ধরনের কোনো খবরাখবর ইন ডিটেলস আমরা লোকাল কোনো পত্রপত্রিকার মাধ্যমে পাচ্ছি না। আর এই বিষয়গুলো মানে আন্তর্জাতিক মিডিয়াতেও ওইভাবে আসছে না। আর যেহেতু বিষয়গুলো অত্যন্ত টেকনিক্যাল, আমরা যারা এখানে কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা ইন ডিটেলস এই জিনিসগুলো এনে তারপরে সাংবাদিকদের মতো অনুসন্ধানী করে টু দি পয়েন্টে এইগুলো নিয়ে রিপোর্ট করব, ঠিক ওইরকম অবস্থা আমাদের দেশে আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা আমাদের দেশে এখন পর্যন্ত গড়ে ওঠেনি। ফলে পুরো বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে সত্যিকার অর্থে কী হচ্ছে, এখানে এখন ভর্তুকি কত দিতে হচ্ছে, এখানে প্রয়োজন কি পরিমাণ জ্বালানি প্রয়োজন, আমরা আনতে পারছি কি পরিমাণ, এটা কি আমাদের লোকাল টাকার অভাব, আমাদের নাকি আমরা আন্তর্জাতিক বাজারে জ্বালানি পাচ্ছি না, আমরা টাকার জন্য আনতে পারছি না, আমাদের কি এই বিদ্যুৎ সেক্টরে কি কত হাজার কোটি টাকা বকেয়া পড়েছে, পাবলিক এগুলো দিতে পারছে না, কোন কোন ইন্ডাস্ট্রিতে কত পাওনা আছে, ইন ডিটেলস একটা ক্লিয়ার পিকচার এবং আমাদের হাতে নেই, এবং সেই পিকচারগুলোর মধ্যে একটা ডট তৈরি করতে পারছি না, মানে একটা গ্রাফ তৈরি করতে পারছি না, ফলে আমরা জানি না। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগে ডিজেলের সমস্যা গেল, অকটেনের সমস্যা গেল, পেট্রোলের সমস্যা গেল, তারপরে এলএনজির সমস্যা গেল, এলপিজির সমস্যা গেল, এখন সব কিছুর সমস্যা। লোডশেডিং দিদারসে চলছে, এলপিজির টার্মিনাল একটা বন্ধ আছে, ফ্যাক্টরিগুলো গ্যাস পাচ্ছে না, সারাটা রাত মানে হাজার হাজার কর্মী নিয়ে কখন গ্যাস আসবে, মাল নিয়ে তখন ডাইং হবে, প্রিন্টিং হবে, বয়লার চলবে, স্টিম চলবে, টোটাল টেক্সটাইল সেক্টরটা বসে আছে এই সরকার আসার পর থেকেই। এবং শান্তিতে, মানে এখানে যারা স্পিনিং মিল চালাচ্ছে, যারা ডাইং ফ্যাক্টরি চালাচ্ছেন, যারা কম্পোজিট টেক্সটাইল চালাচ্ছেন, যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চালাচ্ছেন, বড় গার্মেন্টস ফ্যাক্টরি যাদেরকে স্টিম আয়রন লাগে, এবং এই ডুয়েল ফুয়েল দিয়ে যারা চালাতে পারছে না, ডিজেল যাদের নাই, কিংবা ডিজেল আছে, ডিজেলে অনেক কস্টিং চলে যাচ্ছে, আবার সেই ডিজেলও তারা ঠিকমতো পাচ্ছেন না, ব্যাংক সাপোর্ট দিতে পারছে না, ইলেকট্রিসিটি সাপোর্ট দিতে পারছে না, ডিজেল পাওয়া যাচ্ছে না, সব মিলিয়ে একটা ফ্রাস্ট্রেশন, পুরো ব্যবসা বাণিজ্যে একটা ফ্রাস্ট্রেশন ছড়িয়ে পড়েছে। এর বাইরে যদি আপনি পরিবারগুলো ধরেন, এখন যে পরিবারগুলো গ্রামে থাকে, কেউ অসুস্থ, কেউ রুগী, কেউ হয়তো বৃদ্ধা, কেউ শিশু, নবজাতক, গ্রামাঞ্চলে হাসপাতাল আছে, ক্লিনিক আছে, প্যাথোলজি আছে, পুরো যে সিস্টেমটা আধুনিক সভ্যতার গড়ে উঠছে, যেখানে বিদ্যুৎ ছাড়া আসলে কোনো কিছু কল্পনা করা যায় না, এখন এই লোডশেডিংয়ের কারণে প্রায় সব জায়গাতেই সমস্যা এবং সব জায়গাতেই হতাশা ছড়িয়ে পড়েছে, এবং ক্রমশ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে। বিভিন্ন জায়গাতে সেই বিদ্যুৎ অফিসগুলো ঘেরাও করা হচ্ছে, বিদ্যুৎ বিভাগের লোকদেরকে মারধর করা হচ্ছে, তাদের নিরাপত্তার জন্য থানা পুলিশ যাচ্ছে, কিন্তু কোনো উপকার হচ্ছে না। আর এই অবস্থাতে সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা যে কথাবার্তা বলছে, সমস্ত দায় আওয়ামী লীগের বিগত সরকারগুলো, তাদের কোনো দায় দায়িত্ব নেই, তারা আরও 2 বছর সময় তাদেরকে দিতে হবে, আদারওয়াইজ তারা এই প্রবলেম সলভ করতে পারবে না, এটা একদিনের প্রবলেম না, এই যে কথাগুলো তারা বলছে, কিন্তু এই কথাগুলো মানুষজনকে কোনো অবস্থাতে আশ্বস্ত করতে পারছে না। তাদের বক্তব্যটা হলো যে প্রবলেম যাদের আমলে ছিল তখন তো তাদের আমলে হয়নি, তোমার আমলে এত 6 মাসে হঠাৎ প্রবলেম আসলো কেন? প্রবলেম হয়তো ইউনূসের জমানাতে হওয়ার কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের লোক নাই, জোর নাই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, তো তিনি যদি এটা সুন্দরভাবে চালাতে পারেন, তা তোমরা কেন পারছো না? একেবারে আমজনতা এভাবে গালাগাল করছে। অন্যদিকে যেটা আসছে যে আগামী 2 বছর তোমরা কি সমাধান করবে? তোমরা তো এই গত 6 মাসে ডে বাই ডে তোমাদের অবস্থা খারাপ হচ্ছে। আগামী 6 মাসে তো এটা আইসিইউতে চলে যাবে। 2 বছর এটার অস্তিত্ব থাকবে কিনা? 2 বছরে তোমরা ক্ষমতায় থাকবে কিনা? কে কি হবে না হবে তার কোনো তো নিশ্চয়তা নেই। আমরা এর মধ্যে এই যে এখন কষ্ট করতেছি, আমরাই তো বাঁচতেছি না। আমাদের ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে একটা বিষয় যাচ্ছে, এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন জনগণের দুর্ভোগ দুর্দশার জন্যে। এটা শুনতে অনেক ভালো শুনিয়েছে, কিন্তু বাস্তবতা হলো মানুষের মন মানছে না।
মানুষের শরীর, অর্থনৈতিক অ্যাবিলিটি কোনো কিছু এই জিনিসগুলো অ্যাবজর্ব করতে পারছে না। ফলে অ্যাজ এ হোল যে যার অবস্থানে আমাদের দেশের জনগণ যার যতটুকু আছে সেটুকুরে ভেঙে পড়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।